দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন তাদের জন্য স্পেশাল একটি কৃষি বিষয়ক প্রতিবেদন নিয়ে আমরা হাজির হয়েছি। ইতিপূর্বে আপনারা মাশরুমের উপরে যে ভিডিওগুলো দেখেছেন তাতে আপনাদের প্রশ্নের অন্ত ছিল না যে আসলে আমরা যদি একটি মাশরুম এর সফল ব্যবসায়ী হতে চাই, মাশরুম যদি উৎপাদন করতে চাই এবং মাশরুম কিভাবে উৎপাদন করতে হবে, কিভাবে আমরা মাশরুমের বীজ অর্থাৎ স্পন কিনবো এবং স্পন তৈরি করব এবং সেটা বাণিজ্যিকভাবে কিভাবে উৎপাদন করা যায়, এই সকল প্রশ্নের জবাব নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা এখন উপস্থিত আছি, দেখেন যে মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের সোবহানবাগ, সাভার, ঢাকা। তো আমরা এসেছি 10 দিনের প্রশিক্ষণে। আমাদের এখানে উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ চলছে। প্রশিক্ষণের বিষয়বস্তু কি এবং প্রতিটা ক্লাস আলাদা আলাদাভাবে পর্ব আকারে আপনাদেরকে দেখানো হবে। সেই সাথে আপনার মাশরুমের আদ্যপান্ত আমরা তুলে ধরার চেষ্টা করব। শীতকালীন মাশরুম, গ্রীষ্মকালীন এবং সারা বছর কিভাবে কোন কোন জাতের মাশরুম চাষ করা যায় সে সম্বন্ধে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তাই আর দেরি না করে আপনারা ভিডিওর সাথে যুক্ত হন। মাশরুমের আদ্যপান্ত জানানোর চেষ্টা করছি। যে কাঠের গুঁড়ার মাধ্যমে কিভাবে মাশরুমের স্পন তৈরি করা হয়, আপনাদের আগ্রহের ফলে কিন্তু এই ভিডিওটা করা হচ্ছে। মনোযোগ সহকারে দেখবেন। এরকম 100 প্যাকেটের একটা রেশিও বলবো আমি। এটার জন্য আমার 16 কেজি গাছের কাঠের গুঁড়া লাগবে। এখানে সব ধরনের গাছের কাঠের গুঁড়া কিন্তু হবে না। কিছু কিছু গাছ আছে আমাদের না দিলে ভালো, ফার্নিচার জাতীয় কিছু গাছ আছে আমাদের, মেহগুনি, সেগুন, বেলজিয়াম, লোহা কাঠ, আকাশী, শিলকোড়ো, ইউক্যালিপটাস, এসব ধরনের গাছের যে গুঁড়াটা বের হয় সেটা সচরাচর আমরা যখন মিল থেকে নিয়ে আসি একটু ধরে দেবেন যে শক্ত টাইপের হয়। এই গাছের কাঠের গুঁড়োটা দিয়ে কিন্তু হবে না। আমরা চেষ্টা করবো এখানে ফল গাছের কাঠের গুঁড়োটা দেওয়ার জন্য। আম, জাম, কাঁঠাল, লিচু। যদি আমার ফল গাছের কাঠের গুঁড়োটা যদি না থাকে, যদি আমার ফার্নিচার জাতীয় গাছের গুঁড়োটা যদি বেশি থাকে, তো চেষ্টা করবো যে 2 থেকে নিয়ে 3টা গাছ কাঠের গুঁড়োটা মিক্স করে নিয়ে আসার জন্য। শুধু এক গাছের কাঠের গুঁড়োটা যেন না হয়। 16 কেজি গাছের কাঠের গুঁড়া, 8 কেজি গমের ভুসি। আর প্রত্যেকটা জিনিস আপনার সামনে আছে, একটু নমুনা স্বরূপ দেখে নিতে পারেন। 1 থেকে 2 কেজি ধানের তুষ বা ধানের খড়। খড়টা যদি আমরা ইউজ করি তাহলে একদম 0 সাইজ কাটবো, আর তুষটা তো এমনিতে ছোট থাকে। এখানে আপনি যেটা সুবিধা হবে ঠিক সেটাই দিবেন, তবে যে কোনো একটা। আর খড় যদি হয় তাহলে একদম 0 সাইজ কেটে ফেলবো। আর তুষ যদি হয়, তুষটা এমনিতে ছোট থাকে, যে কোনো একটা দিব এখানে, হয় তুষ বা খড়। এরপর হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট চুন 100 গ্রাম। হ্যাঁ, দলচুন, যেটা আমরা মাটিতে ইউজ করি, হ্যাঁ ওই চুনটাই। আর পানি হবে 22 থেকে নিয়ে 25 লিটার। কাঠের গুঁড়োটা নিলাম। যদি এই জিনিসটা যদি ভিজা যদি থাকে তাহলে আমি মিক্সের সময় পানির পরিমাণটা আপনি বুঝবেন না, আপনার জন্য শুকনোটাই ভালো হবে। আমি যখন মিক্স করব প্রত্যেকটা জিনিস এমনভাবে দেখাবো যেন আপনারা বুঝতে পারেন। 16 কেজি গাছের কাঠের গুঁড়া, 8 কেজি গমের ভুসি। 1 থেকে 2 কেজি ধানের তুষ বা ধানের খড়। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট চুন। এই চুনটা আমরা সরাসরি এখানে দিব না। 22 থেকে নিয়ে 25 লিটার পানির কথা বলা হয়েছিল, সেখান থেকে 2 লিটার পানি আলাদা করে সেখানে আমরা 100 গ্রাম চুন মেপে এখানে দিয়ে দেব। যেহেতু আমার একটা প্যাকেট, সেহেতু আমি সরাসরি এখানে দিয়ে দিলাম। বাট আপনাদের ক্ষেত্রে ওই কাজটা করবেন আপনারা।
দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা 15 লিটার পানি দেব। 15 লিটার পানি দেব দেওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম। 25 লিটার বা 22 লিটার একসাথে দিয়ে দেবো না। আমি যদি এই কাঠের গুঁড়োটা যদি সরাসরি যদি মিল থেকে নিয়ে আসি তাহলে এই গুঁড়োটা ভেজা থাকবে। তখন আমি মিক্সের সময় আমার 22 লিটার পানির প্রয়োজন পড়বে। আর যখন এটা শুকনো অবস্থা থাকবে তখন মিক্সের সময় পানির পরিমাণটা বেশি লাগবে। তখন গিয়ে আমার 25 লিটার কিংবা 23 লিটারের মতো পানি লাগবে। তবে 25 লিটারের বেশি কখনো লাগে না। আপনার সবাই আমার মিশ্রণটা একটু ধরে দেখবেন, চাপ দিলে পানি পড়বে না, বাট জিনিসটা ভেজে অনুভব করা যাবে। ঠিক এই পর্যন্তই ভেজা থাকতে হবে। আর বেশি পরিমাণ নিয়ে যদি আপনি চাপ দেন ঠিক ওরকম জমাট বাঁধবে না, ঠিক আছে? এটা সাথে সাথে হয়ে যাবে, ভেঙে যাবে। ঠিক এইরকম পরিমাণে আপনার থাকতে হবে। এই জিনিসটা আপনি হাতে কলমে ধরে দেখা ছাড়া বুঝতে পারবেন। সো একটু ধরে দেখেন। যে পলি দেখি আমরা, সেই পলি কিন্তু হবে না। ওইটা হ্যাঁ, ওইটা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ দিলে ওই পলি গলে যায়। আর এটার জন্য প্রয়োজন পড়বে আমার পিপি প্রপারলি। আর সংক্ষিপ্ত এটাকে আমরা বলি পিপি। এটা সাইজ হচ্ছে 7/10, ঘনত্ব বা পুরুত্ব 0.1। আমার প্যাকেটটার ওয়েট ছিল 1/2 কেজি। আমি এখানে সর্বপ্রথম ধরেন 350 গ্রাম মতো নিব। ভিতরে দুটো হাত আমরা একসাথে করে দিয়েছি। একসাথে করে মুখটা ছেড়ে দিয়ে প্যাকেটটা সুন্দর করে বসালাম। 300 গ্রাম। হ্যাঁ, এখন দেখেন কোনটা ভাঙছে না, এরকম ভেঙে নিতে হবে। তারপরে 1/2 কেজি পরিমাণ ওয়েট করে নিব। এই জিনিসটার নাম কি জানেন? নেক। নেক। একটা ধরে কেউ একটু খেয়াল করবেন কোথায় কোন আঙ্গুলটা আমি দেই। ডান হাতে সাদা যে আঙ্গুলটা আছে ঠিক বাম হাতের ওই আঙ্গুলটা আমরা নেকের নিচে দিলাম, আর বুড়ো আঙ্গুলটা আমি উপরে দিলাম। আমরা ঠিক 4 আঙ্গুল দিয়ে টেনে টাইট করবো। 2 আঙ্গুল দিলে কিন্তু ছিঁড়ে যাবে। 4 আঙ্গুল দিয়ে টাইট অংশটা চেপে ধরলাম। আমরা প্যাকেটে মাছ বড় যে অংশটা আছে তার থেকে একটুখানি নিচ পর্যন্ত আমরা একটা ছিদ্র করে নেব। ছিদ্রটা একদম তলা পর্যন্ত যাবে না। এটা জীবাণুমুক্ত করি আমরা 2 ভাবে, একটা হচ্ছে ড্রাম পদ্ধতি আর একটা হচ্ছে চেম্বার পদ্ধতি। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে ড্রাম পদ্ধতি। এই ড্রাম পদ্ধতি যদি আমরা করি তাহলে কিছু পরিমাণ তুলো আমরা এরকম সুন্দর করে এটা মুখে দিয়ে নিতে হবে। দেওয়ার পর এরকম একটা কেপ, এই কেপটা আমরা এটা মুখে দিয়ে নেব। এই কেপটা দিলে ভালো, পার্মানেন্টলি যখন হবে আমরা এই মাচাটা দেওয়ার পর এখানে আমরা পানি দিব 5 ইঞ্চি পরিমাণ। মাচার উপরে কোনোভাবে পানিটা যেন না আসে। 1 ইঞ্চি পরিমাণ নিচ পর্যন্ত থাকবে পানিটা। তার উপর আমরা প্যাকেটগুলো সাজিয়ে দিব। সাজানোর যে নিয়মটা হলো দেখেন, প্রথম যে ধাপ সেটা আমরা এরকম খারাপ অবস্থায় সাজাবো। আর এই পিপি যদি আপনার ড্রামের সাথে যদি লাগেও কোনো সমস্যা হবে না, এটা কিন্তু গলবে না। ঠিক এরকম করে একদম পুরোটার ভিতরে দিব, ঠিক আছে? দেওয়ার পর সেকেন্ড যে প্যাকেট সেটা আমরা এরকম ভাবে সাজাবো।
এই যে এরকম ভাবে, এটা এরকম ভাবে বাকি প্যাকেট গুলো ঠিক এরকম ভাবে উপরের দিকে উঠবে, শুধু নিচেরটাই খাড়া অবস্থায় আর বাকিগুলো শোয়ানো অবস্থায় এরকম করে উপরের দিকে উঠবে। ঠিক একটা ড্রামে 130 থেকে নিয়ে 150টা পর্যন্ত সাজাতে পারবো আমরা। সাজানোর পর এই ড্রামের মুখটা ভালো করে একদম এয়ার টাইট করতে হবে। আবার বেশি পরিমাণ যদি এয়ার টাইট করে জিনিসটা আবার ফেটে যাবে, কি পর্যন্ত করতে হবে সেটা আমি আপনাদেরকে একদম সরাসরি দেখাবো। ভালো করে টাইট করার পর গ্যাসের চুলা মিডিয়াম পরিমাণ তাপ দিয়ে 4.5 ঘন্টা স্টিম করতে হবে, 4.5 ঘন্টা গ্যাসের চুলায়। আর যাদের গ্যাসের চুলা না থাকবে লার্কিতেও করতে পারবেন, তবে লার্কির ক্ষেত্রে আমরা চেষ্টা করবো সবসময় সম পরিমাণ তাপমাত্রাটা দেওয়ার জন্য। আর যে সময় থেকে ড্রামের ভিতর থেকে সাদা জলীয়বাষ্প বের হইতেছে ওই সময়টা ধরে আমি 4 ঘন্টা করব। ধরেন এই প্যাকেটটা আমি জীবাণুমুক্ত সেখানে করতে দিলাম, 4.5 ঘন্টা তাপ দেওয়া শেষ। জাস্ট চুলাটা অফ করে দিয়ে ওই ড্রামটার ভিতরে স্পনটা ওটার ভিতরে রেখে দিব আরো 3 থেকে নিয়ে 5 ঘন্টা। ওটার ভিতরেই ঢাকনাটা লাগানো অবস্থায় থাকবে, শুধু ওটার ভিতরে রেখে দিব 3 থেকে নিয়ে 5 ঘন্টা। জাস্ট চুলাটা অফ করবো আমি। 5 ঘন্টা রাখছি, রাখার পর এটা বের করে নির্দিষ্ট একটা স্থানে নিয়ে যাব, ওই স্থানটা যেন আমার একটু জীবাণু মুক্ত থাকে। আর এই প্যাকেটটা ওই জায়গাটায় ঠান্ডা হবে। এই ঠান্ডা করার জন্য আপনি ফ্যান ইউজ করতে পারেন বা এসি ইউজ করতে পারেন বা এই নর্মাল ওয়েদার রেখে দিতে পারেন। তবে এই প্যাকেটটা ঠান্ডা করতে হবে, যতক্ষণ সময় লাগুক, 2 ঘন্টা লাগলেও আপনার সময় দিতে হবে। মাঝে মাঝে আপনি 3 ঘন্টার কাছাকাছি চলে যাবে ঠান্ডা হতে। একদম ঠান্ডা করতে হবে। কাঠের গুঁড়া কিন্তু উপরে কিন্তু আপনার গরম থাকবে, ভিতরে উপরে কিন্তু ঠান্ডা থাকবে, ভিতরে কিন্তু গরম থাকবে, এরকম যেন না। একদম পরিপূর্ণভাবে এটা ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর এটার ভিতরে আমরা মাদার ইউজ করবো, বীজ কিভাবে তৈরি করা হয়েছে। আমরা এই মাদার ওয়েট হয়েছে 220 গ্রাম থেকে 350 গ্রাম পর্যন্ত এই মাদারটার ওয়েট। এখান থেকে আমরা নারকেল যেরকম কুড়ায় না মালা থেকে বের করে ঠিক এরকম একটা চামচ দিয়ে এখান থেকে বের করব 3 থেকে 5 গ্রাম পরিমাণ। ঠিক এই পরিমাণটা বের করে আমরা এখানে এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর যে তুলোটা আমরা এই স্পন থেকে বের করছি ওই তুলোটা আবার এখানে লাগিয়ে দেবো, কারণ এই তুলোটা এই প্যাকেটের সাথে 4.5 ঘন্টা স্টিম হচ্ছে, এটা জীবাণুমুক্ত হয়ে গেছে। এখানে এটা আমরা লাগিয়ে দিলাম। এখন আমার এই প্যাকেটে চলে যাবে গ্রোথ চেম্বার, রেস্ট হাউসে, যেখানে আমার প্যাকেটটা প্রায় 25 থেকে 30 দিন রেস্টে থাকবে। এই রেস্টে থাকার সময় এই প্যাকেটটা ঠিক এরকম হয়ে যাবে, একদম পরিপূর্ণ সাদা হয়ে যাবে। আর এই যে 25 থেকে 30 দিন আমি সেখানে রাখছি, পানি বা কোনো কিছু স্প্রে করবো না, জাস্ট নর্মাল সেখানে থাকবে। ঠিক 30 দিন পর এটা যখন একদম পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে তখন এটা আমি চাষ করে নিয়ে আসবো। চাষ করে আনার পর এই কমপ্লিট প্যাকেট দিয়ে 2 ধরনের কাজ করা যায়। প্রথম যে ধাপ সেটা আমি দেখে দিতেছি। আর এরকম একটা মাদার দিয়ে এরকম স্পন প্যাকেট তৈরি করা সম্ভব প্রায় 30 থেকে 35টা, এরকম একটা মাদার দিয়ে। নেকটা তুলোটা খুলে নেব। এই নেক আর এই তুলো দ্বিতীয়বার ইউজ করতে পারবেন। তুলো যদি দ্বিতীয়বার ইউজ করি তাহলে সবগুলো তুলো এরকম একটা পিপির ভিতরে ঢোকানোর পর যখন আমরা এই প্যাকেটটা 4.5 ঘন্টা স্টিম করবো, একটা পাশে এটাও দিয়ে দিব, তখন এটা দ্বিতীয়বার আবার ইউজ করতে পারবেন। প্যাকেটে যে মাছ বড় যে পিপিটা আছে না, সেই পিপিটা ধরে ঠিক প্যাকেটের কাঁধে উল্টো হাতে ডি আকৃতি কেটে দিব। কেটে দেওয়ার পর এমন ভাবে চেঁচে দিব যেন সাদা মাইসক্রামটা যেন সরে যায়, বাট এখানে গর্ত যেন না হয়। জি, এরকম করে আমরা 2 পাশে 2টা কাটবো। এখানে যদি আমি 4 পাশে যদি 4টা কাটতাম তাহলে কিন্তু ফসলটা বের হবে, তবে সেটা পর্যাপ্ত পরিমাণ বড় হবে না, কারণ এটার ভিতরে যে খাদ্যটা আছে সেটা আমার মজুত করা আছে, বাড়তি কোনো আমি খাদ্য দিতেছি না। আর 2 পাশ থেকে যদি বের হয় সেটা একদম পরিপূর্ণ বড় হবে। আচ্ছা, এরকম করে কাটার পর যখন আমরা রেকে সাজাবো, সাজানোর যে নিয়মটা হলো যে যে পাশটা আমরা কাটি নাই একটার সাথে একটা এরকম করে লাগতে পারবে, ঠিক এরকম করে আমরা সারিবদ্ধভাবে সাজাবো। আরেকটা যখন সারিবদ্ধভাবে সাজাবো তখন তার দূরত্ব থাকবে 4 ইঞ্চি বা 4 আঙ্গুলের মতো, ঠিক এতটুকু পরিমাণ দূরত্ব রেখে আমি সাজাবো। এ পাশে সবাই দেখতেছেন না, ঠিক এরকম করে স্প্রে করবো। যখন পানিটা গড়িয়ে পড়বে তখন স্প্রেটা বন্ধ করে দিব। হ্যাঁ, দোনো পাশেই, আমার এই পাশে আর ওই পাশে দোনো পাশে। এখন যে ওয়েদার আছে এই ওয়েদারে এই পানিটা শুকাতে তার সময় লাগবে প্রায় 3 ঘন্টা থেকেও বেশি, 3 ঘন্টা 15 মিনিট বা 25 মিনিটের ভিতরে এই পানিটা শুকিয়ে যাবে। এখনকার যে ওয়েদার আছে এই ওয়েদারে যখন আপনার 27 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস পড়বে তখন আপনার সকালে একবার, প্রায় 2টার দিকে একবার, বিকাল 4টার দিকে একবার পানি দিলে হবে, আর লাগবে না। আর যদি আপনার মনে হচ্ছে যে আমার আরেকবার দেওয়ার প্রয়োজন পড়বে,
এই পানিটা শুকিয়ে গেছে, তখন আপনি রাতের 8টার দিকে আরেকবার দিলেও দিতে পারেন যদি আপনার সুযোগ থাকে, তবে না দিলেও চলবে। তবে 8টার পর আর পানি দেওয়ার প্রয়োজন নাই, পানি দেওয়া লাগবে না। এরকম করে পানিটা স্প্রে করতে হবে। আর 33 থেকে নিয়ে 38 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যখন আমার তাপমাত্রা পড়বে, তখন আমার 2 থেকে নিয়ে 4 বার, বা 40 ডিগ্রি যখন গরম পড়বে, সর্বোচ্চ লেভেলে গরম, তখন আমরা কি করব, তখন আমার 2 থেকে নিয়ে 4 বার পানি দেবো। তবে আপনি চাষঘর দিকে একটু লক্ষ্য রাখতে হবে যে আমার চাষঘরটা কি নিচে। যদি আমার মাটি থাকে তাহলে বেশি পরিমাণ পানি সেখানে ছিটিয়ে দিব, যেন পর্যাপ্ত পরিমাণ জলীয়বাষ্প উঠে ঘরটা আমার ঠান্ডা থাকে। আর যদি টাইলস বা পাকা ঘর যদি থাকে তাহলে 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ পানি সেখানে জমাট করে রাখবো। আপনি ফগারটা দিয়ে পানি স্প্রে কখন করতে পারবেন, যখন আপনার বেশি পরিমাণ গরম পড়তেছে, তখন আপনি ফগারটা দিয়ে পানি দিতে পারবেন। কিরকম, সকালবেলা এসে হাত দিয়ে পানি দিতে হবে, কারণ রাত আমরা প্রায় 8টার থেকে পানি দেওয়াটা বন্ধ করে দিচ্ছি। আর সকালে আমরা যদি মাশরুমটা হারভেস্ট করি তাহলে প্রায় 9টা বাজে, মাঝখানে অনেকটা লং টাইম থেকে যায়। ওই সময় যদি আমরা ফগার দিয়ে যদি পানিটা স্প্রে যদি করি তাহলে আসলে হয় না, বেশি পরিমাণে শুকিয়ে যায়, তখন আমরা হাত দিয়ে স্প্রে করব। আর 11টার দিকে ধরেন বা 12টার দিকে যদি আমার পানি দেওয়ার প্রয়োজন যদি পড়ে, তাহলে আমরা ওই সময়টা ফগার ইউজ করি। করে স্প্রে করার পর যেদিন থেকে ডি কাটবো সেদিন থেকে পানি স্প্রে করা শুরু করব। ঠিক 8 থেকে নিয়ে 15 দিন পর এখান থেকে ছোট ছোট পিন বের হবে মাশরুমের। 8 থেকে নিয়ে 15 দিন পর ওই পিনটা পরিপূর্ণ বড় হতে সময় লাগবে মাত্র 3 দিন। হ্যাঁ জি। আর যখন পিনটা বের হবে ঠিক সেম আগের তাপমাত্রায় পানি দিতে হবে, নাহলে পিন হেঁটে লাল হয়ে মারা যাবে। হারভেস্ট করা 2 থেকে নিয়ে 3 ঘন্টাকে পানি না দিলেও চলবে। একটা কথা বলছিলাম যে রাত 8টার পর আর পানি না দিলেও চলবে। আপনারা রাত 8টার পর পানি যদি না দেই, ঠিক সকাল 9টা কিংবা আমরা 8টার দিকে তো হারভেস্টিং করব, সরাসরি আমরা হারভেস্ট করে তারপর চাষ করে পানি দেব, তাহলে আমার হয়ে যাবে। আমরা প্রথমবার হারভেস্ট করার পর এই জায়গায় আমার একটু ময়লা লেগে থাকবে। এই জিনিসটা কালকে সকালে যখন আপনারা হারভেস্ট করবেন সরাসরি, আমি এই জিনিসটা ঠিক তখনই আপনাকে দেখাবো, তখন এখন মুখে বলে দিতেছি। হারভেস্ট করার পর এখানে একটু ময়লা লেগে থাকবে, এটা পরিষ্কার করে দিলে ভালো, না করলেও চলে। তবে অনেক সময় দেখা যায় যে করতে গিয়ে আমরা গর্ত করে ফেলি, কারণ যেহেতু প্রথম ফসল আসছে এখানে আমি পানি পড়ছে, জায়গাটা একটু নরম হয়ে গেছে। যদি গর্ত হয়ে যায় তাহলে এখানে একটু পানিটা জমাট হয়ে প্যাকেটটা খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, এরকম যেন না হয়। এরকম করে একটা প্যাকেট থেকে আমরা 2 থেকে নিয়ে 5 বার পর্যন্ত ফসল পাবো, এরকম একটা প্যাকেট থেকে। দ্বিতীয় যে হারভেস্টিং ঠিক 7 থেকে 8 দিনের পর আবার বের হবে। এরকম করে এই প্যাকেটটাকে আপনাকে 3 মাস ফসল দিবে। আর পুরো প্রসেসিংটা কিন্তু 3 মাসের সময় লাগে। আপনার এই 500 গ্রাম প্যাকেট থেকে আপনি 250 গ্রাম থেকে নিয়ে 350 গ্রাম বা 400 গ্রাম পর্যন্ত মাশরুম পাবেন একটা প্যাকেট থেকে। প্যাকেটের গায়ের রং হয়ে যাবে কালো, তখন বুঝতে হবে যে প্যাকেটটা আপনার নষ্ট হয়ে গেছে, তখন একটা গাছ আপনার জৈব সার হিসেবে ইউজ করতে পারবেন। একটা প্যাকেট থেকে একদম তৈরি থেকে নিয়ে আমি মাশরুম হাতে আসা পর্যন্ত প্রায় সময় লাগবে আমার মিনিমাম হলো 35 থেকে নিয়ে আপনার 45 দিন, এর ভিতরে আপনার পাবো আর কি। আবার এখানে নির্দিষ্ট করে বলা যায় না যে আমার এতদিন, এটা ওয়েদার উপর একটু ডিফেন্স করে। যদি আমার ঠান্ডা একটু থাকে পরিবেশটা তাহলে খুব দ্রুত বের হয়ে যায়, বা একটু গরম যদি থাকে তাহলে একটু সময় নেবে।